সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো নিয়ে আমরা পর্যালোচনা করতে চাই। দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, এরপর রয়েছেন নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। আপনারা দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলোচনা শুরুর আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। আমার আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। 1967 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। এদিকে মঙ্গলবার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের জবাবদিহিতা নিশ্চিত করতে, অর্থাৎ জনগণের অধিকার আদায়ে জনগণের সাথে মিশতে হবে এবং যে কোনো মূল্যে জনগণের অধিকার আদায় করতে হবে। তিনি আরও বলেছেন, ষড়যন্ত্র এখনও আছে, কোথাও কোথাও ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারেক রহমান আরও বলেছেন, তার নামের আগে কেউ রাষ্ট্রনায়ক, দেশনায়ক এই দুটি শব্দ যাতে ব্যবহার না করেন তিনি অনুরোধ জানিয়েছেন দলের নেতাকর্মীদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরিতে হবে তত বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে। তাই বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট জায়গায় ফোকাস দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আপাতত নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার ব্যবস্থা, মূলত এই সংস্কারগুলো দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেমন আরেকটি বিষয় আপনাকে আমি জানাতে চাই, গত দুদিন ধরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন, রাস্তা অবরোধ করে। এ নিয়ে জনগণের বেশি অসন্তোষ, ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। এবং মঙ্গলবার তিতুমির কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে। সেখানে বলা হয়েছে, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যায় কিনা তা জানতে বা তা আলোচনা করতে 7 দিনের সময় দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি আগামী 7 দিনের মধ্যে তাদের রিপোর্ট দিবে। এই পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আন্দোলনকারীরা পেয়ে বসেছে, অর্থাৎ কিছু হলে আন্দোলনের নামে এবং মানুষকে জিম্মি করে আন্দোলনের যে অপচেষ্টা তা রুখতে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আসিফ নজরুল আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি বেশি বাড়াবাড়ি করে হয়, অর্থাৎ এক্ষেত্রে যদি জনগণকে জিম্মি করে আন্দোলন কঠোর হয়, তাহলে সরকারও কঠোর হতে বাধ্য হবে। রেমান, এই ছিল আমার কাছে দিনের সবশেষ তথ্য। বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নুরুল হক নূর, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেটি আমাদের বার্তা সম্পাদক বললেন, খুবই একটা সিগনিফিক্যান্ট কথা। সেটি হচ্ছে, রাষ্ট্রনায়ক বা দেশনায়ক না ডাকার জন্য সাধারণ সবাইকে অনুরোধ করেছেন তারেক রহমান। তার জন্মদিনের আগ মুহূর্তে তিনি এটি বলেছেন এবং নেতাকর্মীদের নির্দেশনা আকারে দিয়েছেন যাতে কেউ এটি না ডাকে। আজকের দিনে তারেক রহমানের জন্ম হয়েছে 1967 সালের 20 নভেম্বর। তাকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তিনি কেন্দ্রবিন্দুতে আছেন। আগামী নির্বাচন থেকে শুরু করে সব কিছুর মূলেই তারেক রহমানকে বলা হচ্ছে। আপনি একটি দলের সভাপতিত্ব করছেন, একটি দলের প্রধান ব্যক্তি আপনিও তৃণমূল থেকে উঠে এই জায়গায় এসেছেন। আপনার মূল্যায়নটা জানতে চাই। প্রথমে আজকে যেহেতু আমরা সুযোগ পেয়েছি সরাসরি মিডিয়ার মাধ্যমে, আমরা জনাব তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। যদিও তিনি তার নেতাকর্মীদেরকে খুব বেশি অনাড়ম্বর পরিবেশে আয়োজন করার জন্য নিষেধ করেছেন। স্বাভাবিকভাবেই দলীয় প্রধান, এত বড় দল, তো নির্দেশনা না থাকলে এটা সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করত। তিনি হয়তো চেয়েছেন যে এই মুহূর্তে এটা না হোক, সেটা তার অন্তত ব্যক্তিগত একটা উপলব্ধি। এবং তিনি যেটা বলেছেন, তার নামের পূর্বে দেশনায়ক, রাষ্ট্রনায়ক শব্দ ব্যবহার না করা, এইটা তার যে রাজনৈতিক আসলে মানে এবং কি বলবেন যে আপনার একটা ব্যক্তিত্ব, সেটা তিনি সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, প্রেসিডেন্টের ছেলে, কাজে তিনি যে একটা বাংলাদেশের বলা চলে অস্তিত্বের সঙ্গে যে কয়টি পরিবারের মানে নাম উঠে আসবে তার মধ্যে তার পরিবার একটি। সুতরাং তারেক রহমান বাই নেমই আমার মনে হয় বাংলাদেশের সব মানুষই ভেরি ওয়েল নন, যে জানবে যে তারেক রহমান কে। তারপরে তার বাবা মায়ের পরিচয় ছাপিয়েও এখন তিনি নিজের
যোগ্যতায় বিএনপির মতো একটি দলকে এই রকমের ফ্যাসিস্ট সরকারের গত ১.৫ দশকের দমন পীড়নের মধ্যেও সুসংগঠিত করেছেন এবং একটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। নিঃসন্দেহে তার নেতৃত্ব বা লিডারশিপ নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, যদিও অনেকগুলো প্রোপাগান্ডা আছে। বিশেষ করে আমি গত ৬-৭ বছরে বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশনের সাথে যখন বসেছি, তারা খুব তার সম্পর্কে দেখেছি নেতিবাচক মন্তব্য করেছে। তো আমার জায়গা থেকে আমি বলেছি যে না, তোমরা যেভাবে বলছো আমার মনে হয় এটা তোমাদেরকে কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে, লাইক যে হি ইজ কানেক্টেড উইথ ইন্টারন্যাশনাল মাফিয়া, আইএসআই। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোপাগান্ডা। এটা দ্বারা তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা তার চরিত্রিক মানে বলা চলে মানে ইমেজ ড্যামেজ করার একটা প্রচেষ্টা বলা চলে। একটা ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল গ্রুপ বাংলাদেশের এবং ওপারের এটা ছিল আমার যেটা মনে হচ্ছে, যেহেতু বিদেশিদের কাছে প্লাস হচ্ছে দেশের মধ্যেও সিভিল সোসাইটিতে ধরেন তারেক রহমান, ওনার বয়স কিন্তু 60+, কাজে উনি আর এখন একবারে তরুণও নাই, কিন্তু পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ বয়স সিনিয়র মানুষ হয়েছেন। তো তার চেয়ে যারা সিনিয়র ধরেন আবার লাইক আমি মনে করি 70+ বা একটু বেশি সিনিয়র, যাদের সাথে হয়তো তারেক রহমানের মেশার সুযোগ হয়নি, তারাও কেউ কেউ তার সম্পর্কে মানে হাওয়া ভবন কেন্দ্রিক একটা নেতিবাচকতা, এটা সত্যতা আছে কতটুকু সেটা আমি জানি না, হারুন ভাই ভালো বলতে পারবেন, তারা যেহেতু ওই সময়টা ক্ষমতার কাছ থেকে দেখেছেন, কিংবা আপনিও সিনিয়র সাংবাদিক দেখেছেন। তবে আমাদের সাথে পরিচয় হওয়ার পর থেকে তার ব্যক্তিত্ব, বিনয়, মার্জিত আচরণ এবং অন্যদের প্রতি যে রেসপেক্ট, যেটা আমাদের সাথেও কথাবার্তা বলার সময়, সেটা নিঃসন্দেহে যে কোনো মানুষকে মুগ্ধ করার মতো। এটা বলতেই হবে, আমরা নেতৃত্ব, আমরা ভিন্ন প্ল্যাটফর্ম থেকে রাজনীতি করছি, কিন্তু এই ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং সামগ্রিকভাবে বিশেষ করে যেটা তার সম্পর্কে বলা হয়েছে, আর বিপরীত দিকে তিনি যেই চরিত্র এখন গড়ে তুলেছেন, সেটা খুবই যে কোনো মানুষকে আকর্ষণীয় এবং মোহনীয়। সেই জন্যই আমরা বলছি আজকে তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই। তিনি দেশে আসবেন, আমাদের সাথে রাজনীতিতে আমরা তাকে পাবো এই প্রত্যাশা করেন। জি হারুন রশিদ, একই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া, কিছুটা নুরুল হক নূর বলছিলেন যে প্রোপাগান্ডার কথা, এই প্রোপাগান্ডা ছড়িয়ে তার নেতৃত্বকে কি প্রশ্নবিদ্ধ করা গেছে কিনা? ধন্যবাদ। আজকের এই রাত্রের বাংলা ভিশন কর্তৃক আয়োজিত নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের এখানে সহ আলোচক হিসাবে অত্যন্ত আলোচিত ব্যক্তি সময়ের আমাদের নুরুল হক নূর এবং বাংলা ভিশনের দেশ বিদেশের সকল দর্শকবৃন্দ, তারেক রহমানের আজকের এই জন্মদিনে আমি তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের শীর্ষ জায়গায় অবস্থান করছেন এবং তারেক রহমানের উপর বিগত প্রায় ১.৫ দশক যাবৎ যে অন্যায়, যে জুলুম এবং নিপীড়ন তাকে ভোগ করতে হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ আজকে তার মাতৃভূমিতে, তার দেশে তার মা এখন অসুস্থ এবং বৃদ্ধাবস্থায় রয়েছে, তার সাথেও তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একরকম বলা যায় সে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিগত সময়ে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে একটা রাজনৈতিক শুধু নয়, একটা নিপীড়ন, একটা চাপের মধ্যে তাকে রাখা হয়েছে। তো আমরা মনে করি যে বর্তমান এই জুলাই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যত দ্রুত সম্ভব তার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা অভিযোগ আনয়ন করা হয়েছিল, এগুলো যত দ্রুত সম্ভব সেগুলো নিষ্পত্তি করা হোক এবং সে যত দ্রুত সম্ভব আমাদের দেশে তার মাতৃভূমিতে তার ফিরে এসেছে তার দলের দায়িত্ব এবং এদেশের মানুষ যেটা প্রত্যাশা করে যে আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং রাষ্ট্রনায়কোচিত একটা নেতৃত্ব দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে স্বপ্ন বাংলাদেশে জিয়া রহমান তৈরি করে গেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দিয়ে গেছেন এবং সেটাকে একটা সফল জায়গায় নিয়ে যাওয়ার জন্য সে সর্বাত্মকভাবে তার প্রচেষ্টা উদ্যোগ থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। এখানে নুরুল হক নূর যে কথাগুলো বলেছে তার সাথে আমি পুরোপুরিভাবে একমত। এখানে তারেক রহমান যেহেতু জিয়া রহমান পরিবারের সদস্য এবং আগামী দিনে বিএনপি নেতৃত্বে আসবে, যেখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারেক রহমানের ইমেজ নষ্ট করার জন্যে
এটা একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র ছিল, যেটা হাওয়া ভবনকে কেন্দ্র করে তার বিভিন্ন অকাল্পনিক বিভিন্ন তথ্য নিয়ে এসে জাতির সামনে একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছে। আজকে সেগুলো প্রমাণ হবে যে এগুলো সবই অসত্য। তো যে কারণে আমরা বিশ্বাস করি যে আজকে তারেক রহমানের বিরুদ্ধে এই জন্মদিনে তার মধ্যে উনি একটা নতুন যে নির্দেশনা দিয়েছেন, এটাও আমি মনে করি যে একটা নতুন চিন্তা ভাবনা। তার কারণ এই দেশনায়ক, রাষ্ট্রনায়ক এই সমস্ত কথা উপাধিগুলো দিয়ে আমি মনে করি যারা এই সমস্ত কথাগুলো বলে এগুলো একদিক দিয়ে তোষামোদির কথা। তো সুতরাং রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক শীর্ষ জায়গাতে তোষামোদি যত কম করা যাবে সেটা হচ্ছে উত্তম। এবং সে তার উপলব্ধির জায়গা থেকে মনে করেছে যে এই জায়গাগুলো আসলে এই মুহূর্তে করা ঠিক নয়। দেশবাসী ভবিষ্যৎ তার কর্মকাণ্ডের উপর, তার দায়িত্বের উপর, ভবিষ্যৎ দেশের জনগণই তাকে যে সমস্ত পদবীতে ঘোষিত করবে সেটি আমি বিশ্বাস করি, এবং তার জন্মদিনে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য আমি কামনা করছি। আমরা রাজনীতিতে চলে আসতে চাই। আপনি দেখছেন 5 আগস্টের পরেই বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সবশেষ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বললেন আন্দোলনকারীরা সরকারকে কিছুটা পেয়ে বসেছে। না, এটা সত্য যে আমরা এখন পর্যন্ত আসলে এত বড় একটা পরিবর্তন কিন্তু আমাদের নিজেদের পরিবর্তন হয় নাই। এর আগে একজন উপদেষ্টা বলেছিল এটা ঠিক যে মানে ধান কাটার মৌসুমের মতো এখন আন্দোলনের মৌসুম চলছে। এখন তো তাও তুলনামূলকভাবে কম হচ্ছে। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে আই থিঙ্ক অগস্টের 5 তারিখ তো সরকার শপথ নিয়েছে। অগস্টের এই শপথ নেওয়ার পর 8 তারিখ শপথ নিয়েছে। অগস্টের এই শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই শুরু হয়েছে এমনকি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল। মানে এটা রীতিমতো ফাইজলামি না হলে ষড়যন্ত্র। যে প্রধান উপদেষ্টার বাসভবন কি বিক্ষোভ দেখানোর জায়গা? আপনি বয়স বাড়াবেন কিংবা কোনো দাবি দেওয়া নিয়ে, তারপরে শাহবাগ, প্রেস ক্লাব, এখানে সেখানে। পরে আমরা তখন বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যারা আসছিলেন তাদের সাথে কথাবার্তা বলে এবং ওপেন বক্তব্যে বলছিলাম যে ভাই অন্তত 2-3টা মাস একটু অপেক্ষা করেন, সরকারটা একটু সেটেল ডাউন হোক, পরিবেশটা একটু বুঝুক। আমি সহজ ভাষায় বুঝিয়ে বলছি যে একজন নতুন কর্মচারীও যদি কোনো একটা অফিসে যোগদান করে তার ওই অফিসের পরিবেশ বুঝতেও মাসখানেক সময় লাগে। তাহলে আপনারা একটু সময় দেন সরকারকে। তো এখন এই যে বিশেষ করে কিছু ঘটনাকে দেখে আমরা দেখতেছেন কিছু হলেই রাস্তাঘাট বন্ধ করছে, সচিবালয়ে ঢুকে যাচ্ছে। আপনি চিন্তা করছেন এটা কি ধরনের একটা আহাম্মকি কর্মকাণ্ড যে সচিবালয়ে ছাত্ররা ঢুকে যাচ্ছে, কেন? তাকে অটো পাস দিতে হবে। তো এখন এই যে আন্দোলন, সরকার অন্যান্য সরকার কি হচ্ছে প্রেস ক্লাব থেকে আপনার মুভ করবে কিনা আগেই পুলিশ প্রস্তুত। তো এখন এই সরকার সহনশীল হওয়ায়, একটা অন্তর্বর্তীকালীন সরকার হওয়ায় তারা আগের সরকারের মতো অত আপনার শক্তি ব্যবহার করে না, শক্তি প্রয়োগ করে না। তো এখন তার মানে আন্দোলনকারী একটু পেয়ে বসছে সরকারকে নরম ভেবে যে না এটা সচিবালয় পর্যন্ত যাওয়া যায়, ধাক্কায় ধুক্কায় ঢুকে যাবে। তো যার ফলে এই যে ঘটনাগুলো ঘটছে, কিছু ঘটনা এগুলো একেবারেই অনাকাঙ্ক্ষিত। সেক্ষেত্রে অবশ্যই সরকারের এক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়া লাগবে। আন্দোলন যে কেউ করতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা প্রতিবাদ জানাবে, যেটা বললেন খালি চোখে যেটা দেখা যায় সেটা নেপথ্যে জানতে চাচ্ছি আমি। না, আমরা সেটা বলছি যে এই আন্দোলনগুলো ধরেন ছাত্ররা সচিবালয়ে ঢুকে যাবে, নিশ্চয়ই হয়তো ধরেন একটা পপুলার দাবি নিয়ে কোনো ছাত্র ফেসবুকে লিখেছে কিংবা কিছু বন্ধুদেরকে একত্রিত করেছে, বাট দেখা যায় দুজন পেছন থেকে অন্য চিন্তা ভাবনা আছে, যেটা ওই আনসার আপনার আন্দোলনের মতো, যে নিরীহ আনসার কেউ ভেবেছে হ্যাঁ আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বেতনটা বাড়িয়ে নেব সুযোগ সুবিধার জন্য। কিন্তু দেখা যায় বড় একটা গ্রুপ ছিল, তাদের প্ল্যান ছিল যে উপদেষ্টাদেরকে নাজেহাল করা, লাঞ্ছিত করা এবং সচিবালয় আক্রমণ করা। তো ভিতরের খবর তো আর সবাই যায় না। তো এই যে আন্দোলনকারী পতিত স্বৈরাচার সরকার কিন্তু নানাভাবে সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত নানান ধরনের অস্থিরতা তৈরি হবে এবং বাস্তবতা সেখান থেকে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। কাজে এই আন্দোলন আমি অনুরোধ করব আমার যারা ভাই বন্ধুরা সহকর্মী আন্দোলন করছে তাদের প্রতি আমি সহনশীল দাবির সাথে একাত্মতা পোষণ করি, যে কোনো যৌক্তিক দাবির সাথে, কিন্তু অন্তত এই যে 3 মাস গিয়েছে, নেক্সট 3 মাস 6 মাস পর্যন্ত কোনো আন্দোলন হওয়া উচিত না। 6টা মাস আপনি এইরকমের একটা ভালনারেবল সিচুয়েশন, এইরকম একটা সংকট,
যেখানে অর্থনীতিকে বলে ফোকলা করে ফেলেছে, প্রতিষ্ঠানগুলোকে দানবে রূপান্তর করেছে। তো এখন এই সরকার প্রতিষ্ঠানগুলোকে একটু শৃঙ্খলায় নিয়ে আসবে, দেশের অর্থনীতিকে একটা কাঠামোতে নিয়ে আসবে, তার জন্য তো কিছুদিন সময়ের প্রয়োজন। আমি মনে করি যে আমাদের যাদের বিবেক বুদ্ধি আছে অন্তত 6টা মাস কোনো আন্দোলন সংগ্রামে যাওয়া উচিত না। তাহলে এই আন্দোলনগুলো যে হচ্ছে, বিশেষ করে কয়েকদিন পর পর গাজীপুরে বেতনের দাবিতে রাস্তাঘাট অবরোধ করে রাখছে, কিংবা আমরা যেটা শুনতে পেলাম যে সালমান এফ রহমানের বেক্সিমকো এবং নজরুল ইসলাম যে এক্সিম ব্যাংকের যে ডিরেক্টর ছিল, ওনার কোম্পানির লোকেরা নাসা গ্রুপ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আরো 8-10টা কোম্পানির ফ্যাক্টরি ভাঙচুর করেছে। তার ফ্যাক্টরিতে বেতনের সমস্যা হবে, সেখানে আন্দোলন লিমিটেড থাকবে। অন্য ফ্যাক্টরির কেন কাজ ভাঙচুর হবে, গ্লাস ভাঙচুর হবে? তার মানে তাহলে বোঝা যাচ্ছে ওইখানকার শ্রমিকদেরকে উস্কে দেওয়া হচ্ছে এবং এই আরএমজি সেক্টরটাকে আপনার ডাউন করার জন্য, মার্কেটটাকে ভিয়েতনাম, ইন্ডিয়া, কম্বোডিয়া এইদিকে শিফট করার জন্য এইখানেও বিদেশি একটা ষড়যন্ত্র আছে। তো সেই জন্য আসিফ নজরুল বলেছেন, তার কথার সাথে আমি একমত। অন্তত এই আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সরকারকে বেকায়দায় ফেলতে চায়, এদের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ সরকারের নেওয়া দরকার। পাশাপাশি ছাত্র জনতাকে এই সমস্ত বিষয়ে নিরুৎসাহিত করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনে প্রতিরোধ করতে হবে, কারণ না হলে এই সরকার কাজ করতে পারবে না। আর এই সরকার যদি অসুবিধায় পড়ে, সেই অসুবিধা কিন্তু গোটা জাতির। জি, হারুনুর রশিদ, অস্থিরতা অস্থিতিশীলতার বিষয়ে আলোচনা হচ্ছে। আমি একেবারে স্পেসিফিক গার্মেন্টস সেক্টর নিয়ে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি সাভার, আশুলিয়া, গাজীপুর ধারাবাহিকভাবে এটা চলছে এবং বলা হচ্ছে কেন আন্দোলন, কারণ বেতন দেয়া হচ্ছে না, বেতন ভাতার দাবিতে। কিন্তু বেতন ভাতার দাবি তো এর আগেও ছিল, কিন্তু এমন দিনের পর দিন সহিংস আন্দোলন কিন্তু দেখা যায়নি, যদিও সরকার ধৈর্য ধারণ করছে। আপনার একটু বক্তব্য জানতে চাই এই বিষয়ে। গার্মেন্টস শিল্পে আপনার যে অস্থিরতা আপনার এই অন্তর্বর্তীকালীন সময়ে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে আমি বলবো। বিগত সরকারের সময় ওই অস্থিরতা ছিল, কিন্তু তখন তৎকালীন সময়ে এই মত প্রকাশের জায়গা বা দাবি দেওয়া প্রকাশের জায়গাটা ছিল খুব সংকুচিত। তখন শক্তি প্রয়োগ করা হতো, র্যাব, পুলিশ, আইন প্রক্রিয়া সংস্থা দিয়ে শক্তি প্রয়োগ করা হতো এবং এই সমস্ত শ্রমিকদের যে ন্যায্য দাবি, মজুরির আজকে বাজার মূল্যের ক্ষেত্রে তাদের যে ন্যায্য মজুরি বা বৃদ্ধির দাবি, তাদের বেতন যে ন্যায্য পাওনা সেইটার পরিশোধ করার দাবি, এটা তো ন্যায্য দাবি তাদের। এখন আপনি শ্রমিকদেরকে চাকরি দিয়ে কাজ করাচ্ছেন, মাস শেষ হলে তো তারা টাকাটা চাবেই। এখন সেই ক্ষেত্রে আপনার টাকা আছে না নাই সে কথা তো শ্রমিকরা মানবে না। এই ক্ষেত্রে এই সমস্ত সংকটগুলো আগেও ছিল, কিন্তু এখন যেহেতু আপনার অনেকগুলো ফ্যাক্টরিতে এই সমস্যাটা ভয়াবহ আকার ধারণ করেছে এবং যার ফলশ্রুতিতে আপনার অনেকেই হয়তো মিল মালিকরা পালিয়ে গেছে বা অনেকেই ব্যাংকে থেকে সেই ধরনের সাপোর্ট পাচ্ছে না, তাদের ব্যাংকে প্রচুর পরিমাণে দেনা রয়েছে, এই অনেকগুলো বিষয় আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারকে শক্ত অবস্থানে যেতে হবে, যেটা নুরুল হক নূর বলল, যেটা যে আজকে আপনার এই অন্তর্বর্তী সরকারের একটা বিধ্বস্ত অর্থনীতি, একটা ভয়ানক আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবস্থা, যেখানে গোটা আইন শৃঙ্খলা বাহিনী, শুধু পুলিশ নয়, পুলিশ, র্যাব সকল আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলোকে সরাসরি জনগণের মুখোমুখি করে দেওয়া হয়েছিল। এই অবস্থায় সরকার দায়িত্ব নিয়েছে। সুতরাং সরকারকে অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, কিন্তু এই সুযোগে আবার অনেকেই অনেক দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে আসছে। যেমন আমি মনে করি আসিফ নজরুল যে স্টেটমেন্ট আমি পড়েছি, উনি যথার্থই বলেছেন যে আজকে বিশ্ববিদ্যালয়ের দাবি কেন 3 মাস 6 মাস এই বিশ্ববিদ্যালয় তো রাতারাতি আপনার বিশ্ববিদ্যালয় করে সব সমস্যার সমাধান হবে না। এরকম আরও অনেকগুলো কলেজ কিন্তু বিশ্ববিদ্যালয়ে দাবি করছে। সুতরাং দাবি তারা করতে পারে, কিন্তু সেটার মধ্যে একটা আপনার সীমাবদ্ধতা থাকতে। আপনি রেল লাইনে অবরোধ করে ফেলছেন, রেল লাইনকে আপনি যে রেলকে ঢিল মেরে রেলের যাত্রীরা পর্যন্ত আহত হচ্ছে, এটা তো সহ্য করার বিষয় নয়। আপনি রাস্তা অবরোধ করে বসে থাকছেন। তো এখন একটা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে জাতির এই ক্রান্তি লগ্নে, এই সংকটময় মুহূর্তে যারা এই কাজগুলো করছেন তাদেরকে ভাবতে হবে যে এই সময় কি এটা আসলে যৌক্তিক সময়, এই সময়কে করাটা উচিত। আজকে দেখা যাচ্ছে যারা মাস্টার রুলে দীর্ঘদিন যাবত চাকরি করছেন, তারা যে বলছে আমাদের চাকরি খুব স্থায়ী করতে হবে। আপনার আউটসোর্সিংয়ের চাকরি তাদের চুক্তিভিত্তিক নিয়োগই দেওয়া হয়েছে এবং এটা কন্ট্রাক্ট বেসিসে তাদেরকে নেওয়া হয়েছে। তারা বলছে আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে, করে তারা রাস্তাঘাটে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে এই বিষয়গুলো হয়েছে কি যে এই জন্য আপনার সরকারকে, যেটা আমি বলতে চাচ্ছি যে সরকার এই জায়গাগুলো কেন আপনার শক্ত হতে পারছে না, তারপর একটা ভয়াবহ অবস্থা থেকে সরকার দায়িত্ব নিয়েছে। প্রায় 1,500-2 হাজার অধিক মানুষ, আপনার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, বহু মানুষ আহত হয়েছে। আবার যদি এখন ওই পূর্বের চিত্র আবার মানুষ দেখতে চায় না, যে আবার আপনি টিয়ার গ্যাস চালাবেন, আবার আপনি গুলি চালাবেন, আবার আপনি মানুষকে হত্যা করবেন, এটা তো কি আমরা চাই না।
দেশবাসীও চায় না। তো এই ক্ষেত্রে সরকারকে স্বাভাবিক কারণে কিছুটা সহনীয় পর্যায়ে থাকতে হচ্ছে, কিন্তু জনসাধারণ কিন্তু চাই যে এই ধরনের যারা কর্মকাণ্ডের সাথে জড়াচ্ছে তাদের বিরুদ্ধে শক্ত একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। এই জন্য অন্তর্বর্তী সরকারের কিছুটা সীমাবদ্ধতা আছে। এই জন্যে সরকারকেও কিন্তু যদি সত্যিকার অর্থে একটা আপনার রোডম্যাপ দিয়ে দেওয়া হয়, আমি এই প্রসঙ্গ করে চলে আসছি, সরকার যদি একটা রোডম্যাপ দিয়ে দিতে পারে যে ঠিক আছে আগামী জুনের মধ্যে, তাহলে কিন্তু যারা এই দাবি দেওয়াগুলো পালন করছে তারা কিন্তু পরবর্তীতে যারা সরকারে আসবে তারা তখন কিন্তু এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, আমরা নির্বাচিত হলে তোমাদের এই বিশ্ববিদ্যালয়, তোমাদের এই চাকরি, তোমাদের এই দাবি দেওয়াগুলো আমরা বিবেচনায় নিব। তাহলে কিন্তু এই অসন্তোষটা বা এই দাবি দেওয়ার ক্ষেত্রে একটা জায়গায় আমরা সরকারও মোটামুটি 6-7 মাস আরামে দেশটা চালাতে পারে। সরকারের তো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সংস্কারে হাত দিয়েছে। সংস্কারের জায়গাগুলো আপনার মোটা দাগে যে সমস্ত দ্রুত নিষ্পত্তি করা দরকার, সেই জায়গাগুলো তো আমাদের কাছে আরো পরিষ্কার হওয়া দরকার। আপনি একটার পর একটা উইন্ডো খুলছেন, আজকেও দেখলাম যে আরো 5টা নতুন সংস্কারের জন্য আপনি নতুন দায়িত্ব দিলেন। তো আপনি এই সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আমি যেটা ভাবি যে আপনার আগে সর্বপ্রথম দাবিটা কোথায়, যে আগে সর্বপ্রথম আপনাকে নির্বাচন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য যেটুকু দরকার প্রয়োজন সেটুকু আপনি করেন, আর বাকি সংস্কার প্রক্রিয়া ঠিক আছে এই জায়গাগুলো আমাদের সংস্কার করার দরকার আমি মনে করছি। আপনি সেটার জন্য কমিশন গঠন করছেন, কাজ চলতে থাকবে, সেটার জন্য তো আপনার কাজ বন্ধ করারও দরকার নাই। যারা নির্বাচিত সরকার আসবে তাদেরকে সেই প্রয়োজনীয় সহযোগিতা দিবে, দেওয়ার পর সেখান থেকে আলোচনা ছাড়া তো আপনার কোনো কিছুরই আপনি সমাধান পাবেন না। আলোচনাই হচ্ছে যে কোনো বিষয়ে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে উত্তম পথ। সুতরাং আলোচনা, সংস্কার মানে আলোচনা দিয়ে যে আপনি সবকিছু ঐক্যমত আসবে তাও না, কিন্তু একটা জায়গায় আমরা যেতে পারবো, পৌঁছতে পারবো যে আমাদের বিগত সময়ে যে জায়গাগুলো, সংবিধানের মধ্যে যে জায়গাগুলো সংস্কার হওয়া দরকার, আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কার হওয়া দরকার, আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলোতে কী ধরনের সংস্কার হওয়া দরকার, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কী ধরনের সংস্কার হওয়া দরকার, প্রশাসনের ব্যুরোক্রেসির মধ্যে যে সংকট রয়েছে সেগুলো কীভাবে সংস্কার করা দরকার, যারা এই বিগত সময়ে দুর্বৃত্তায়নের দায়িত্ব পালন করেছে, আমি বলবো বিচার বিভাগই বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, এই গত 15 বছরে এরা কিন্তু দুর্বৃত্তায়নের আপনার নেতৃত্ব দিয়েছে, দুর্বৃত্তায়নদের সহযোগী হিসেবে কাজ করেছে। সুতরাং এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু জনগণের মধ্যে আস্থা বিশ্বাস তৈরি করা এখন সবচেয়ে বড় কাজ। জি নুরুল হক নূর, যেমনটি হারুন ভাই বলছিলেন, বিএনপি মহাসচিবও কিন্তু সেটি বলছে, দ্রুত সময় নির্বাচন না হলে বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে। নির্বাচন কমিশন, প্রশাসন এবং বিচার ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলছে। রাজনৈতিক দল হিসেবে আপনারা কি সেটা মনে করেন কিনা? সমস্যা এখন আছে, এখন রাতারাতি ইলেকশন হয়ে গেলে আবার এই সমস্যা উত্তরণ হবে সেটাও কিন্তু সম্ভব না। বরঞ্চ দ্রুত ইলেকশন হলে আমার দৃষ্টিতে এই সমস্যা আরও বাড়বে। কারণ হচ্ছে ধরেন সে ফর এক্সাম্পল যে এখন এই যে পতিত স্বৈরাচার সরকার, এটা আমরা ওপেন সিক্রেট, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘদিনের লালিত পালিত একটা সরকার ছিল, সেই সরকার পড়ে যাওয়ায় তারা মানে এখনো ওই যে রাগ করে খাওয়া দাওয়া করেন ওইরকম একটা অবস্থা এখনো মেনে নিতে পারে নাই। এই সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে ওইটা পারে নাই, যে না তুমি আমার লাইফ হচ্ছে ওই যে ছেলে মেয়ে বিয়ে দিয়ে ওইরকম আমার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছো, যে শেখ হাসিনাকে তোমরা মানে দেশে থাকতে দাও নাই। এখনো কিন্তু ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক হয় না। আমাদের যে দীর্ঘ ল্যান্ড বর্ডার এবং বাংলাদেশে ভারত যেভাবে মাকড়সার জালের মতো একেবারেই ফুটপাতের হকার থেকে শুরু করে সচিবালয় আস্তানা গেড়েছে, সেইখানে ভারতের সাথে একটা স্থিতিশীল সম্পর্ক না হলে এটাও একটু সমস্যা, আমাদের নিরাপত্তা বলেন অভ্যন্তরীণ, সেটা অন্যান্য ক্ষেত্রেও। দ্বিতীয়ত আর্থিক যে আমাদের দুরবস্থা, এখন পর্যন্ত ভালো ভালো ব্যাংকগুলো 1 লাখ টাকার উপরে চেক দিতে পারছে না, গ্রামের জেলা উপজেলা পর্যায়ে 50,000 টাকা অনেক সময় টাকা দিতে পারছে না। ওই যে গার্মেন্টসের অস্থিরতা অনেকগুলো কারণ, তার মধ্যে এটাও কিন্তু একটা যৌক্তিকত যে বেতন টেতন দিতে পারছে না। তাহলে এই আর্থিক ক্রাইসিসটা রাতারাতি নির্বাচিত গভর্নমেন্ট হইলেও ইন্ডিয়ার সাথে সম্পর্ক এমন না। সে ফর এক্সাম্পল আমরা আপকামিং গভর্নমেন্ট বলতে যে যাদেরকে বোঝাচ্ছে তাদের সাথে খুব গুড রিলেশন, সেইটাও না। তাহলে এখানে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এই সরকার চাইলে ইন্ডিয়া সহ অন্যান্য দেশের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার উদ্যোগ নিতে পারে। আর্থিক পুনর্গঠনের ক্ষেত্রে ধরেন ইউনূস সরকারের পার্সোনাল কানেক্টিভিটি এবং তার যে নেটওয়ার্ক সেটাকে ব্যবহার করে যেভাবে আমরা চাইলে শ্রম শক্তি রপ্তানি থেকে শুরু করে বৈদেশিক ঋণ এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশকে টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে আগাই নিতে পারবো, পলিটিক্যাল গভর্নমেন্ট সেই অ্যাক্সেস থাকবে না। কারণ ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, বাংলাদেশের বিশ্বের যে কোনো দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে যদি বলে যে ডক্টর ইউনূস ওয়ান্টস টু টক উইথ ইউ উইদিন আওয়ার, আমার মনে হয় যে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেবে। কিন্তু বাংলাদেশের প্রিভিয়াস ছিল না,
সামনেও সেরকম গভর্নমেন্ট আসবে না যে যার ফোন বিশ্ব নেতারা 1 ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেবে। তো এই যে তার কানেক্টিভিটিটা, যেটা মালয়েশিয়া মাহাথির মোহাম্মদ আপনি দেখছেন, তার বন্ধু সেই সুবাদে আসছিল, আমরা ব্যবহার করে যে আমরা আর্থিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে বেনিফিটেড হতে পারি, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে রাতারাতি এটা সম্ভব হবে না। তৃতীয়ত আসেন প্রশাসনকে পুনর্গঠনের ক্ষেত্রে। পলিটিক্যাল গভর্নমেন্ট ধরেন 300 এমপি হবে, 300 এমপি এবং এই রাজনৈতিক দলের বিভিন্ন পেশাজীবী সংগঠন, তাদের বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ থাকবে, বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন, অমুককে এই পদে দেন, তমুককে ওই পদে দেন, অমুককে এই একটা টেলিভিশন লাইসেন্স দেন, অমুককে ব্যাংক দেন, এগুলো আমরা জানি। পলিটিক্যাল গভর্নমেন্ট এগুলো অস্বীকার করে নাই। এইগুলা করতে গিয়ে তারা প্রশাসনকে, যেটা আমরা একটা চাচ্ছি যে এখন জবাবদিহিতামূলক একটা জনবান্ধব প্রশাসন, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারবে না রাতারাতি এসেই। তো তার জন্য আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে, মির্জা ফখরুল সাহেবের ওইখানে আমি একমত যে প্রশাসন, নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং বেসিক কিছু সংস্কার, সব এই সরকার করতে পারবে না, ওটার সাথে আমি একমত। কিন্তু কিছু সংস্কার, যেমন ধরেন এই সরকার বলছেন না যে 30 নভেম্বরের মধ্যে আপনার এই সরকারি চাকরিজীবীদের আপনার হিসাব সম্পদের বিবরণী জমা দিতে। পলিটিক্যাল গভর্নমেন্ট, কোনো গভর্নমেন্টের সাহস করে না, কারণ চিন্তা করবে যে এতগুলো সরকারি কর্মকর্তা আমাদের বিরুদ্ধে চলে যাবে। তো এবং আমি মনে করি আমাদের দেশে যে ট্যাক্সেশনের যে সিস্টেম, সেখানে আমাদের দেশে এখন সম্ভবত ট্যাক্স দেয় 20 থেকে 25 লাখ লোক, তারা আরো কম হতে পারে, টিন নিয়েছে 1 কোটির উপরে। কিন্তু প্রকৃত যদি আপনি ট্যাক্স পেয়ার হিসেব করেন, তাতে মিনিমাম 1 কোটি লোক আপনার ট্যাক্স দিবে, যে সরকারের যে সীমাটা দেওয়া। তাহলে 1 কোটি লোক ট্যাক্স দিলে দেশ কিন্তু অনেক দূর আগাই যাবে। সবাই কিন্তু ফাঁকি দিচ্ছে। তাহলে এই উদ্যোগটা এই ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে। পলিটিক্যাল গভর্নমেন্ট তার পপুলারিটি হারানোর ভয় নিবে না। এরকম কিছু ইনিশিয়েটিভ যেটা অনলি এই গভর্নমেন্ট নিতে পারবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই যে গত 15 বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল থেকে একটা দানবের দলে যে পরিণত হলো, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, যদিও পূর্বেও বাকশাল ছিল, মাঝখানে গণতান্ত্রিক ধারায় আসছে, আবার শেষ পর্যন্ত বাকশাল থেকে গণতন্ত্র, পরবর্তীতে একটা ফ্যাসিস্ট হয়েছে। এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল 15 বছরে পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে এবং এই গণ আন্দোলনকে দমন পীড়ন করে হত্যাযজ্ঞ, ইতিহাসের নিকৃষ্ট হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকার সর্বোচ্চ চেষ্টাটি করেছে। এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয়, গণহত্যার বিচার না হলে আবার বাংলাদেশে স্বৈরাচার তৈরি হবে, হাসিনার চেয়েও ফ্যাসিস্ট তৈরি হবে। তো এই বিচারটা সম্পন্ন করাটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যতটা সহজ হবে, রাজনৈতিক সরকারের জন্য ততটা সহজ হবে না, এটা আমার কাছে মনে হচ্ছে এবং সামগ্রিক প্রেক্ষাপটে। তো এই জন্য আমি মনে করি অন্তত পক্ষে এই সংস্কার এবং এই বিচারিক প্রক্রিয়ার কাজগুলো করার জন্য এই সরকারের কিছুদিন থাকা দরকার। তবে সেই থাকাটা সরকারের পারফরমেন্স বেস অটো রিনিউয়ালের মতো, পারফর্ম ভালো করবে আমরা সমর্থন দেব। এবং সেক্ষেত্রে আমরা বারবার বলছি যে বিএনপির মতো বড় দল, জামাত, গণ অধিকার, সমস্ত রাজনৈতিক দলের সাথে এভরি উইক, এভরি মান্থ আপনারা ডায়ালগ করেন, ডায়ালগের মাধ্যমে আপনারা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। কিন্তু সরকারের দুর্বলতা হচ্ছে, এবং সরকারের দুর্বলতা না ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে অনেক উপদেষ্টাকে বলেছি, তারা পলিটিক্যাল পার্টিগুলোকে স্পেস দিচ্ছে না, পলিটিক্যাল পার্টিগুলোর কথা শুনছে না, যার ফলে পলিটিক্যাল পার্টিগুলোর সরকারের প্রতি একটা মিসট্রাস্ট তৈরি হয়েছে। এখন সরকার যদি এটা কাটিয়ে উঠতে পারে, তাহলে হয়তো তারা এই যে আমরা কাঙ্ক্ষিত সংস্কার জন্য কিছুদিন রাখতে চাচ্ছি সেই পর্যন্ত থাকতে পারবে। বাট পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যদি দূরত্ব তৈরি হয়, তাহলে সরকার বেশি দিন টিকতে পারবে না। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এই প্রসঙ্গে হারুন রশিদ আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান। হারুন রশিদ বেশ কিছু বিষয়ে নুরুল হক নূর বলছিলেন যে বিচার প্রক্রিয়া থেকে শুরু করে সংস্কারের মোটামুটি বিষয়গুলো শেষ করে দেন নির্বাচন দেওয়ার কথা তিনি বলছিলেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি কিছুটা স্পেস দিতে চান। না, ধন্যবাদ। আমি নুরুল হক নূরের সাথে মানে কিছু বিষয় আমি দ্বিমত করতে চাচ্ছি এই কারণেই যে আসলে আপনার আমাদের সংবিধানের মধ্যে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, তার মেয়াদ ছিল অনলি 3 মান্থ। কিন্তু গত জুলাই আগস্টের ব্যাপক রক্তপাত এবং গণহত্যার মধ্য দিয়ে যে নতুন প্রত্যাশা জাতির সামনে দাঁড়িয়েছে, সে আলোকে এখানে সময়ের প্রয়োজন আছে। এই সময়টা আপনার কতটুকু? ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমও বলছে যে আপনার
নির্বাচনের সময় নির্ধারণ করে দেওয়া প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল। ইকোনমিক্সটা বলেছে, আজকে দেখলাম একটা নিউজ, গত পরশুদিন উনি ভাষণেও বলেছেন যে প্রয়োজনীয় কিছু সংস্কার, প্রয়োজনে কিছু সময় লাগলে আমরা দ্রুত নির্বাচন দেব। আবার আজকে আসিফ নজরুলের আপনার একটা স্টেটমেন্ট এসছে যে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার, যত দ্রুত সম্ভব নির্বাচন। এখন আমরা নির্বাচনের কথা কেন বেশি বলছি, এটা আপনার যেভাবেই নেন না কেন, যে এখন যদি এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বাংলাদেশে গত 50 বছরে নির্বাচনের প্রতিপক্ষ বিএনপি, আওয়ামী লীগ, এবং পার্লামেন্টের আসন সংখ্যা, আসন বিন্যাসও যদি দেখেন যে অন্যান্য ক্ষুদ্র দলগুলো কিন্তু পার্লামেন্টে সেই ধরনের তাদের প্রতিনিধিত্ব ছিল না। তাহলে আপনাকে এই আজকে রাষ্ট্রের এই সংকট বা এই দায়, বিএনপির একটা বিরাট দায় দায়িত্ব আছে। তো বিরাট দায় দায়িত্বর কারণে আমরা বলছি যে না, প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা আয়োজন করা দরকার, এবং সংস্কার প্রক্রিয়াটা চলমান থাকবে, বিচার প্রক্রিয়া চলমান থাকবে, এগুলোর ক্ষেত্রে তো কোনো দ্বিমত নাই। অর্থাৎ আজকে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এই গণহত্যায় বলেন বা এই অপরাধগুলোর জন্য যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এটাকে আরও শক্তিশালী করতে হবে, আরও দ্রুতগামী করতে হবে, এবং এগুলো নিয়ে যেন আপনার কোনো মানে সাজানোর ট্রায়াল না হয়। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগতই যে, তার কারণ এটা তো গত জুলাই আগস্ট মাসে গত 15 বছরে গুম বলেন, বিচারপতি হত্যাকাণ্ড বলেন, বাংলাদেশের গণতন্ত্র হত্যা বলেন, বিনা ভোটে নির্বাচন বলেন, এগুলো তো অপরাধ। এই অপরাধগুলোর বিচার হবে না? তাহলে এই অপরাধগুলো যদি আমরা হজম করে নিই, তাহলে দেশ কোনোদিনই আপনার সঠিক ট্র্যাকে যেতে পারবে না। সুতরাং এটা একটা সময় এসছে, এই জায়গাগুলো বিচার প্রক্রিয়া চলতে থাকবে। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকবে, বিএনপির মতো বড় দলের অবশ্যই কমিটমেন্ট থাকতে হবে। তো সংস্কারের জায়গাগুলো আপনাকে সুনির্দিষ্ট করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে কাজ করছে। নির্বাচন ব্যবস্থা আমরা তো 40 বছর থেকে আমি নির্বাচন করে আসছি, ছাত্র সংসদ নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন করেছি। নির্বাচনের যে বর্তমান আইনি কাঠামোগুলো রয়েছে বিদ্যমান, এখানে ডিপেন্ড করছে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন তাদের মাইন্ড সেট আপ। তো নিশ্চয়ই যারা বর্তমান সরকার ক্ষমতায় আছে তারা তো একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তাদের দায়িত্ব। নির্বাচন কমিশন গঠন হবে, তাদেরও দায়িত্ব, এবং মাঠ পর্যায়ে যে প্রশাসন থাকবে তারাও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করার জন্য সর্বাত্মক তাদের উদ্যোগ থাকবে। সুতরাং এখানে যদি আপনি নির্বাচনী ব্যবস্থাটা সঠিক হয়ে যায়, গণতান্ত্রিক প্রক্রিয়াটা যদি একটা যাত্রা শুরু করে, তাহলে কিন্তু অনেক বিষয়ের আপনার সমাধান হয়ে যাবে। এখানে আপনার আজকে দেখলাম যে উচ্চ আদালত বেশ কিছু আপনি করছিলেন যে উচ্চ আদালত আদানির সাথে বিদ্যুৎ চুক্তি ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছে, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তাদের সাথে আলোচনা করতে হবে। আমি এটাকে অভিনন্দন জানাচ্ছি। শুধু তাই নয়, গত 15 বছর ভারতের সাথে বাংলাদেশে যে সমস্ত অসম চুক্তি হয়েছে, সরকারের উচিত যত দ্রুত সম্ভব এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করে দেওয়া। তার কারণ বিগত সরকার তো নিঃসন্দেহে আমরা দেখেছি যে আপনার ওবায়দুল কাদের বলেন বা বলেছে যে দিল্লি আছে তো আমরা আছি, আপনার শেখ হাসিনার সাথে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক, এই ধরনের অবান্তর কথাবার্তা বলে দেশের মধ্যে কিন্তু একটা মানে এখানে ভারতীয় যে একটা অবস্থান তারা প্রমাণ করে গেছে নিঃসন্দেহে। সুতরাং এই জায়গাগুলোকে আমি মনে করি যে এখন ভারতের সাথে আমাদের সুসম্পর্ক গড়তে হবে, কোনো সন্দেহ নাই, আমাদের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু ভারত যদি আমাদের উপর মরলি করতে চায়, সেই ক্ষেত্রে আমার প্রশ্ন আছে, আমরা সেটা কোনো অবস্থাতেই গ্রহণ করব না। আমাদের আন্তর্জাতিক বিষয়, এখানে সার্ক গঠন করা হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে, সার্ককে কার্যকর করতে হবে। এই অঞ্চলে সাউথ ইস্ট এই কান্ট্রিগুলোর মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি গড়ে তোলার জন্য সার্কের যে নীতি, সে অনুযায়ী গত 15 বছর তো সার্কের কোনো কার্যক্রমই আমাদের লক্ষ্য দেখিনি। সুতরাং সার্ককে কার্যকর করতে হবে, তাহলে এই অঞ্চলের মধ্যে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি একটা জায়গা বৃদ্ধি পাবে। ভারত পাকিস্তানের মধ্যে যে আপনার একটা উত্তেজনা রয়েছে, সেগুলো সার্কের মধ্যে আসবে, উত্তেজনা কমবে, তাহলে তো এই অঞ্চলের মধ্যে একটা আপনার শান্তি, স্থিতিশীলতা ফিরে আসবে। এই জায়গাগুলোকে ঠিক করার জন্যই তো আপনার থেকে 40 বছর আগে সার্কের সৃষ্টি হয়েছে। সুতরাং আমি যেটা মনে করি যে নির্বাচন নিয়ে আপনার সরকারকে সুনির্দিষ্ট সংস্কারের একটা জায়গা ক্লিয়ার করে দেওয়া দরকার, এবং অবশ্যই একটা রোডম্যাপ, যে ঠিক আছে আমি মার্চে পারবো না, আমি জুনে করব, জুনে পারবো না, আমি নভেম্বরে করব, এর মধ্যে আমি এই কাজগুলো করব। এইটার ব্যাপারে তো আপনি দেখেন এক এক সময় এক এক ধরনের এক একজন উপদেষ্টা বক্তব্য দিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। একটা মনে হচ্ছে যে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল, বাংলাদেশে মতামত প্রকাশের জায়গা থাকুক। 1/11-এর সময় আপনার কিংস পার্টি তৈরি করা হয়েছে এবং চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে।
এখনও যদি আবার আমরা লক্ষ্য করি যে আজকে আবার ক্ষমতার ছত্রছায়ায় আবার নতুন কোনো পার্টি তৈরি করে আপনার সেটাকে আপনার নতুন করে জায়েজ করার প্রচেষ্টা চালানো হবে, দেশ ভয়াবহ বিপর্যয়ের মধ্যে যাবে, ভয়াবহ বিপর্যয়ের মধ্যে যাবে। সুতরাং ওই দিকে না আমরা অগ্রসর দৃষ্টিপাত না করে মানুষের সংকট সমস্যাগুলো আড়াল না করার চেষ্টা করে আজকে আপনাকে আমরা একটা জায়গায় যাওয়ার জন্য আজকে যে রাজনৈতিক দলই আপনার নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসুক, এই যে গত 15 বছরের যে আমাদের দেশের উপর দিয়ে যে একটা তাণ্ডব গিয়েছে, সুতরাং সেটাকে মাথায় রেখেই তো আপনাকে যেতে হবে। রাজনৈতিক মাঠ ছিল না, এটা চর্চার ব্যাপার। আজকে রুল হক নূর একটা রাজনৈতিক দল গঠন করেছে, তারা মাঠ পর্যায়ে কাজ করছে, আরও বিভিন্ন দল আজকে নতুন করে আপনার যাত্রা শুরু করছে। সেই জায়গাগুলো আপনি কাজ করার সুযোগ দেন, তাদের চর্চা করার সুযোগ দেন, অসুবিধা তো নাই। আমরা যত আলোচনা হবে, যত মতামত থাকবে, সেগুলোকে যারা বৃহত্তম রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে, এই সমস্ত দাবি দেওয়াগুলোকে কতটুকু আমরা অ্যাকোমোডেট করতে পারবো আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে, সেই জিনিসগুলো তো আমরা বিবেচনা আনতে হবে। গণতান্ত্রিক প্র্যাকটিস যদি না থাকে আপনার, যেটা গত 50 বছরের মধ্যে আমি মনে করি যে একমাত্র এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনের মধ্য দিয়ে একটা যাত্রা আমরা শুরু করেছিলাম, কিন্তু সেটা ধ্বংস করে দেওয়ার ফলে আজকে গণতন্ত্র তো চর্চার ব্যাপার, এটা যদি না থাকে আপনার, তাহলে তো আপনি ভালো মন্দ আপনি এখান থেকে কোনো বিশ্লেষণ করতে পারবেন না। নুরুল হক নূর, দ্রব্যমূল্যের বিষয়ে আলোচনা হলো, সিন্ডিকেট, সবশেষ আদানির সঙ্গে যে চুক্তি এবং অসম অনেক চুক্তির বিষয়ে কথা হচ্ছে। একটি বিষয় উল্লেখ করার মতো যেটি সংবাদে এসেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেটি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যে পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছে খেজুর এবং পেঁয়াজ নিয়ে, এটি নিয়েও প্রোপাগান্ডা চলছে। তো সরকারের বক্তব্য সেখানে স্পষ্ট, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। সাবেক সংসদ সদস্য হারুন রশিদ যেমনটা বলছিলেন, একটি নির্দিষ্ট দেশের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই, সবার সাথে চাই, তার সঙ্গেও চাই। এটা তো বাস্তব যে আমরা কেন কোনো মানে দেশের সাথে আমাদের যদি স্বার্থের জায়গা থাকে সেটাতে আমরা ক্ষতিগ্রস্ত হব খারাপ সম্পর্ক রেখে। আমরা তো চাবো অবশ্যই সবার সাথে সুসম্পর্ক রেখে, ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে আমাদের দেশের স্বার্থটাকে আগায় নিতে। আলটিমেটলি কূটনৈতিক সম্পর্কের মূল জায়গাটাই তো বিজনেস। কোন দেশের সাথে আমার কি বিজনেস? ধরেন আমাদেরকে যেভাবে মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, এই অজুহাত দিয়ে যেভাবে বিশেষ করে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে থাকে যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, যার ফলে ওবায়দুল কাদেররা ক্ষমতার জন্য মানে আল্লাহ খোদার উপরে নির্ভরশীল করে না, ভারতের উপরে নির্ভরশীল করে, যে দিল্লি আছে তো আমরা আছি, সেটা তো তাদের বক্তব্য শুনেছেন। তো এইভাবে ভারত ডিপেন্ডেবল করে রাখা হয়েছে এবং ভারতের যেখানে অস্বস্তি হয় সেইখানে আপনার বাংলাদেশ সমর্থন দিতে পারবে না, সেটা পাকিস্তানের সাথে সম্পর্ক মেনটেন করা কিংবা অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে জাতিসংঘে ভোট প্রদান করা। এইটা আমরা গত 15 বছরে দেখেছি বিশেষ করে ভালো করে। এখন যেটা আমি আপনাকে শুরুতে বলছিলাম যে বাংলাদেশের ফুটপাতের হকার থেকে শুরু করে ইন্ডিয়ান এজেন্টে এত ভরপুর, এইবার এই পূজার সময় সর্বাত্মক চেষ্টা করেছিল যে কিছু নাশকতা করে এটা বহির্বিশ্বে দেখানো যে বাংলাদেশের মাইনরিটিরা আপনার হামলার শিকার বা মাইনরিটিরা সুরক্ষিত না। সরকারকে ধন্যবাদ দিতে হয় এবং সকল রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দিতে হয়। সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টায় এইবার বোধহয় বাংলাদেশের 53 বছর ইতিহাসে হিন্দু ধর্মের মানুষরা সবচেয়ে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাজেট নিয়ে পূজা উদযাপন করেছে। তাহলে এটা তাদের ভেস্তে গেছে, তারা চেষ্টা করেছিল। এখন এই যে ইন্ডিয়ান মিডিয়াগুলো শুরুর দিক থেকে কি পরিমাণ মিথ্যা তথ্য প্রচার করেছে যে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, তাদের ঘরবাড়ি লুটপাট করা হচ্ছে, এবং সবচেয়ে দুঃখজনক আমি জানি না, সম্ভবত ইউকেতে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা সেমিনার করে বলেছে যে বাংলাদেশে হাজার হাজার হিন্দুর প্রপার্টি লুট করা হয়েছে, তাদেরকে আপনার নির্যাতন করা হচ্ছে। একটা বিভ্রান্তিকর তথ্য। এই মাইনরিটি ট্রাম্প কার্ডটা ইন্ডিয়া খেলে সবসময় বাংলাদেশের প্রশ্নে, আর আওয়ামী লীগ এটাকে ব্যবহার করে। যদি আওয়ামী লীগের আমলে সবচেয়ে মাইনরিটি বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। এখন এই পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে, জাহাজে কি আসছে যদি কারো প্রশ্ন থাকে, মানে প্রথম কথা হচ্ছে যে এটা বাংলাদেশের ইস্যু, বাংলাদেশ দেখবে, সেটা ইন্ডিয়ান মিডিয়া থেকে কিংবা আওয়ামী লীগের বিভিন্ন সোশ্যাল সাইট থেকে, সেটা ফেসবুক পেজ, ইউটিউব থেকে কিন্তু প্রচার করা আছে। ইভেন আসিফ নজরুল স্যারের ছবি দিয়ে আমাদের ছাত্র উপদেষ্টাদের আসিফ নাহিদের যে এদের ছবি দিয়ে তালেবানের মানে কাপড় চুপড়ের মতোই করে প্রতিকৃতি আঁকা হচ্ছে, জঙ্গিদের ছবির মতোই করে ফেসবুকে প্রচার করছে। স্পষ্টত এটা আওয়ামী লীগের লোকেরা করছে।
কিন্তু এখন প্রবলেম হচ্ছে যেটা আমাদের মিডিয়ায়ও আমি মনে করি একটা দায়িত্ব আছে যে কোন বিষয়ে আপনি আলোচনায় আনবেন, কোন বিষয়ে আপনি ইগনোর করবেন। যেমন শেখ হাসিনার ফোন আলাপ, এই শেখ হাসিনার ফোন আলাপ আদৌ এটা শেখ হাসিনা বলছে কিনা, নাকি এটা কেউ একটা আলোচনায় থাকার জন্য এইগুলা ছেড়ে দিচ্ছে। কিন্তু ঘটনা যাই হোক, ঘটনা তো এখানে ঘটছে। শেখ হাসিনার ফোন আলাপ যখন ট্রাম্প বিষয় হয় তখন তো আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই 10 তারিখের আগের রাতে সেই ট্রাম্পের ছবি এবং সেই লোকজনকে আটক করছে। ফোন আলাপ আপনি বলছেন ঠিক আছে, কিন্তু ভুয়া হতে পারে, কিন্তু বাস্তবায়ন তো হচ্ছে না। বাস্তবায়ন হচ্ছে আমরা যখন ল এনফোর্স এজেন্সি তথ্যটা পায়, রাজনৈতিক দলগুলো তথ্য পায়, ল এনফোর্স এজেন্সি এবং রাজনৈতিক দলগুলো যৌথভাবে কাজ করবে। কিন্তু লোকজনকে আসলে এইটা বলে মানে কি বলবো উৎকণ্ঠায় রাখা যাবে না, কিংবা লোকজনকে একটা আতঙ্কের মধ্যে রাখা যাবে না। বিশেষ করে এখন পাবলিকের যে সেন্টিমেন্ট, আওয়ামী লীগ কেউ পরিচয় দিল, আওয়ামী লীগ দেখেন না, লোকজন রাজনৈতিক দলের ডিরেকশন লাগে না, বিএনপি জামাত বলেন গণ অধিকার, পাবলিকই তাদেরকে ধোলাই দেয়। কারণ পরিষ্কারভাবেই তো তারা বলছে যে এই গণহত্যার রক্ত এখনো আমাদের শহীদদের রক্ত রাজপথ থেকে শুকায় নাই, নিহত এবং আহতদের পরিবারের আহাজারি থামে নাই। কাজেই আওয়ামী লীগ এই গণহত্যা পরবর্তী, এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। সেইখানে শেখ হাসিনা নিজে পালাই গেছে, যে জুতাটা পরার সময় পায় না। আওয়ামী লীগ রাখে না মানে রাজনীতি করার ডক্টর ইউনূস কিন্তু বলছে যে রাজনৈতিক দলগুলো যখন বলে তখন তারা রাজনীতি করতে পারবে, তারা নির্বাচন করতে পারবে। গতকালই দ্য হিন্দুতে তিনি ইন্টারভিউতে কথা বলেছেন এবং সেটি লিড হয়েছে। এখন এখানে বল অনেকে ঠেলছে, রাজনৈতিক কোনো দল সরকারের দিকে ঠেলছে আওয়ামী লীগ প্রশ্নে, আবার সরকার রাজনৈতিক দলের দিকে ঠেলছে। কিন্তু সরকার কিংবা কোনো দল এই ঠেলাঠেলি যাই করুক না কেন, আমাদের অবস্থান পরিষ্কার যে আমরা এই আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট কোনো রাজনীতি যেন এই দেশে আর তৈরি না হয়, প্রতিষ্ঠিত যেন না হয়। আওয়ামী লীগের রাজনীতি আমাদের দেহে প্রাণ থাকতে এই দেশে আর জায়গা হবে না, এটা আমরা ডিটারমাইন। এবং তরুণ প্রজন্ম, ছাত্র জনতা, সেই জায়গা থেকে আমরা এখানে কমিটেড। তো এই জাহাজের বিষয়টা যেটা বলছেন, এটা ইন্ডিয়ান প্রোপাগান্ডা এবং এখানকার যে আওয়ামী লীগের যে টুলস রয়েছে গত 15 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা একটা ভালো অবস্থান তৈরি করেছে। এদের একটা প্রোপাগান্ডা। তো ওই শেখ হাসিনার ফোন আলাপ কিংবা এইগুলোতে আমি খুব বেশি মনোযোগ দিতে চাই না, বরঞ্চ আমরা আমাদের পলিসিটা কি সেজন্য আমি বলছি যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং দরকার এই ডিফেন্স করার জন্য, সেই জায়গাটাতে মনোযোগ দিতে চাই। তো তারপরেও এই প্রধানমন্ত্রীর যে ফোন আলাপ, দেখেন যেটা বলছিলাম যে তিনি যান বাঁচাতে পালিয়ে গেলেন, তিনি তো কোনো নেতাকর্মীর কথা চিন্তা করলেন। এমনকি তার ছেলে সজীব ওয়াজেদ জয় লাইভে বসেছিল যে আমরা এই মুহূর্তে নেতাকর্মী কারো কথা ভাবছি না, আমাদের পরিবারের নিরাপত্তা আগে। তারা তাদের পরিবারের নিরাপত্তা আগে, তো তার ডাকে কে এখানে আপনার জীবন দিতে রাস্তায় নামবে? কেউ নামবে না। তো এখন কিছু লোকজনকে যেটা খবর পেয়েছি, এগুলো এই ধরেন মাদকাসক্ত কিংবা দুর্নীতিবাজ অসৎ লোক, এদেরকে ভাড়া দিয়ে কিছু লোককে রাস্তায় নামানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা গত 15 বছরে অবাধ পয়সাপাতি বানিয়েছে এবং সবার বিরুদ্ধেই তো আপনার নানান ধরনের অভিযোগ রয়েছে। এরা চেষ্টা করছে, কিন্তু যখন হালে পানি পাচ্ছে না, আমার মনে হয় আর ভবিষ্যতে নামার চেষ্টা করবে। সুতরাং এই ফোন আলাপ এগুলোতে গুরুত্বই দিতে চাই। জি, হারুনুর রশিদ, অস্থিতিশীলতা তৈরির কোনো চেষ্টা হচ্ছে কিনা, বা এই যে যাবতীয় যে ঘটনাগুলি ঘটছে এর নেপথ্যে কোনো বড় ষড়যন্ত্র দেখছেন কিনা? আওয়ামী লীগ তো একটা ধরেন যে বড় রাজনৈতিক দল, তাদের একটা বিরাট কর্মী বাহিনী সমর্থক ছিল এবং তারা গত 15 বছর যে অপরাধ করেছে এবং বিদায়ের সময় যে ঘটনা ঘটেছে, স্বাভাবিক কারণেই তারা ফিরে আসার জন্য তো কনস্পিরেসি ষড়যন্ত্র করবে। পাশে তো ভারত আছেই, তাদের সবচেয়ে বড় মিত্র। তো সুতরাং এটার ব্যাপারে আমাদের দেশের জনগণ অত্যন্ত সতর্ক আছে। যেটা নুরুল হক নূর বলল যে এইখানে আপনার কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, এখানে আমরা যে কথাটা বললেন আলোচনার মধ্যে যে বিএনপি, ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছে, বিএনপির কোন পর্যায়ে কে বলেছে আমি রাজনৈতিক বক্তব্য দিলাম? ঠিক আছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরাও ধরেন যে বলছি, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তার যে সমস্ত অপকর্মগুলো হয়েছে সেটা ফেস করতে পারবে? আসুক না কেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার মতো কে মাঠে আসছে দেখি, পারবে না। এইখানে আমাদের পার্টির মুখপাত্র, আমাদের পার্টির মহাসচিব, উনি এ ধরনের কোনো কথা বলেননি। রিজভী আহমেদ পল্টন অফিস থেকে ব্রিফিং করে মাঝে মধ্যেই, সেও এ ধরনের কোনো কথা বলেননি। এখন কোথা থেকে ডক্টর ইউনূস এই বক্তব্য পেলেন আমি জানি না। আওয়ামী লীগের এই অপকর্মকে বাদ দিয়ে ছাত্র সমাজ একটা শক্তি, রাজনৈতিক দল অন্যান্য যারা আছে তারা একটা শক্তি, সমস্ত সেন্টিমেন্টকে বাদ দিয়ে
আমরা বললাম যে আওয়ামী লীগকে নির্বাচনে আপত্তি নাই, কোথায় পেলেছেন? এটা ঠিক না। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে গেলে আগে তার এই অপকর্মের জন্য জাতির কাছে অনুশোচনা, মাপ চাওয়া এবং এই অপরাধের বিচার সম্পূর্ণ হয়, যেটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পরিষ্কার বলেছেন। সুতরাং সেই জায়গাটা তো আপনাকে আগে নিশ্চিত করতে হবে। সেই জায়গাটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না, একদম পরিষ্কার কথা। কোনো রাজনৈতিক দল যদি এই ব্যাপারে কম্প্রোমাইজ করতে যায় তাদেরও মৃত্যু ঘটবে আমি মনে করি। তার কারণ বাংলাদেশের মানুষ আপনার ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্যে, যে ভূমিকা রাখার জন্যে কিন্তু জামাত দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে পারে এবং সেটা নিয়ে এখনও বিতর্ক বিদ্যমান। সুতরাং এই চলমান এই সময় বর্তমান নতুন প্রজন্ম এই সময়ে এতগুলো তাজা প্রাণ আপনার বিনিময়ে আপনি এই মুহূর্তে তাদেরকে কে গ্রহণ করতে পারবে? অসম্ভব, তারা আসতেই পারবে না। এই ব্যাপারে একেবারে পরিষ্কার আমি বিএনপির জায়গা থেকে বলছি যে বিএনপি যদি এই সব ব্যাপারে মনে করে যেগুলোকে বাদ দিয়ে আমরা, তাহলে সেই জায়গাতে বিএনপির রাজনীতিও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা ডক্টর ইউনূস কেন জানি না এইভাবে একটা কথা বলে একটা বিভ্রান্তি তৈরি করেছেন। আমি মনে করি যে ওনার মতো দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসাটা আমরা এই মুহূর্তে আকাঙ্ক্ষা করছি না। বাংলাদেশের যে সংকটটা দাঁড়িয়ে আছে, এই সংকটকে উনি উত্তরণ ঘটানোর জন্য ইতিহাসের উনি একজন ব্যক্তি হিসাবে বাংলাদেশে উনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত খ্যাতিসম্পন্ন মানুষ, নোবেল পেয়েছেন, সব ঠিক আছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে উনি যে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্ব যদি উনি সুষ্ঠু, সুন্দর, সফলভাবে নিষ্পত্তি করে জাতির ইতিহাসে উনি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মূল সংকট কি? নির্বাচনের রোডম্যাপ? মূল সংকটের মধ্যে হচ্ছে যে আপনার বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং একটি জনপ্রতিনিধিদের হাতে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। এবং যারা রাষ্ট্রীয়, এখন আপনি সিটি কর্পোরেশন নাই, আপনার পৌরসভা নাই, আপনার স্থানীয় প্রতিষ্ঠানগুলো নাই, সুতরাং এই জায়গাগুলো যত দ্রুত সম্ভব আপনি পুনর্নির্মাণ করতে পারবেন। জনগণের যে সংকটটা, জনগণ যাবে কার কাছে? জনগণ কোথায় গিয়ে আপনার তাদের আশ্রয় পাবে? তা আশ্রয়ের জন্য তো জায়গাগুলো দরকার, এগুলো জনগণের প্রতিষ্ঠান। এই জায়গাগুলো এখন একেবারেই আপনার অকার্যকর অবস্থায় আছে। এই জায়গাগুলোকে কার্যকর করতে হবে। এই জায়গাগুলো যদি আপনি দ্রুত কার্যকর না করেন তাহলে কিন্তু সংকট আরও গভীর থেকে গভীরতর হবে। আপনি কীভাবে আপনি মোকাবেলা করবেন? আমার নির্বাচনী এলাকায় আমি ধরেন যে একটা দায়িত্বশীল মানুষ, তাহলে আমার তো একা দায়িত্ব না, আমার তো এখন সে ম্যান্ডেট নাই। আমি চাঁদাবাদী হচ্ছে বা সেখানে বিভিন্ন রকম অপরাধ সংগঠিত হচ্ছে, আমি কিভাবে সহযোগিতা করব? যখন আমার ম্যান্ডেট থাকবে তখন কিন্তু স্বাভাবিক কারণেই ওখানে প্রশাসন বলেন, আইন প্রক্রিয়া সংস্থা বলেন, তাদেরকে দায়বদ্ধতা এবং জবাবদিহিতার মধ্যে আনা সম্ভব। এটা দায়িত্বটা, কাজটা তাদের। কিন্তু তখন আমি তাদেরকে বলতে পারবো তুমি যদি কাজ না করো তাহলে কিন্তু তোমার এখান থেকে চাকরি চলে যাবে, ঠিক আছে না? যে কারণে আপনার এই জায়গাগুলো যত দ্রুত সম্ভব, বারবার বলছি যে এইটা নিয়ে আপনার কালক্ষেপণের কোনো সুযোগ নাই। আমি যদি বলি 3 মাস আপনার সে সরকার ইতিমধ্যে অতিক্রম করেছে, তারও বেশি, তা 3 মাসের মধ্যে রাষ্ট্রীয় কাঠামোগুলোতে যে বিগত সময়ের যে দোসররা এখনও বিদ্যমান, কেন? আমাদের লোকের অভাব আছে? আপনি গত 2 বছর পূর্বে যারা অবসরে চলে গেছে, আপনি সেনাবাহিনী সেক্টরেই বলেন, আপনি অন্যান্য সেক্টরে যারা অবসরে গেছে, যোগ্য লোক যারা পদ পজিশন পায়নি, সেই সব লোককে নিয়ে এসে আপনি 2 বছর দায়িত্ব দেন না কেন? চুক্তিভিত্তিক কে আপনার বাধা দিচ্ছে? যোগ্য লোকরাকে নিয়ে এসে আপনি দায়িত্ব দিয়ে এই সমস্ত জঞ্জালগুলোকে পরিষ্কার করে ফেলেন। এটার জন্য তো আপনার এত সময়ক্ষেপণের দরকার নাই। এর সময়ক্ষেপণ হচ্ছে বলেই আজকে প্রধান উপদেষ্টা বলছেন যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত অত্যন্ত জোরালো বিদ্যমান রয়েছে। কারণ এখানে আপনার তো মানুষের প্রত্যাশা কি আপনি এই 3 মাসের মধ্যে এটা সময় পেয়েছেন যথেষ্ট, এই সময়ের মধ্যে আপনার উচিত ছিল সচিবালয় বলেন, অধিদপ্তরগুলো বলেন, আইন প্রক্রিয়া সংস্থা বলেন, সেনাবাহিনীর মধ্যেও। তার কারণ আজকে যে গুম কমিশনের চেয়ারম্যান যে তথ্য দিয়েছে যে সবচাইতে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, গুমের সাথে জড়িত বলেন, এই ডিজিএফআই এবং র্যাবের অফিসাররা সবচেয়ে বেশি। শুধু তাদেরকে আপনাকে বিচার আওতা আনতে হবে। আপনি বলছেন যে বিচার আওতা, বিচার কই? আমি অভিযোগ দিচ্ছি কিন্তু এগুলো একটাও কিন্তু এখন বিচার আওতায় আসেনি। জি, এই বিচার প্রক্রিয়া আমরা পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আলোচনা করবো। হারুন রশিদ এবং নুরুল হক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা নিউজ এন্ড ভিউজ দেখছিলেন আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।